প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলছে সারা বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাস। এই দুর্যোগের মুহূর্তে বাংলাদেশের সমস্ত স্কুল এবং স্কুলের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে, তোমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তাই ঘরে বসে শিখি কার্যক্রমের অংশ হিসেবে আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ উপস্থাপন করছি। আমি আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক, গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ, বাগেরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। ঘরে থেকো, ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলো এবং আমাদের এই প্রচারিত যে অনলাইন কার্যক্রম, যে পাঠ, এই পাঠ তোমরা নিয়মিত দেখো এবং এখান থেকে তোমরা এখন শিক্ষা গ্রহণ করো। ধন্যবাদ তোমাদেরকে। তো আজকে আমার পাঠের বিষয় হলো মাটির নিচে যে শহর। আমি পাঠ শিরোনামটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। মাটির নিচে যে শহর। এই প্রবন্ধের আলোকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে 1956 সালে উগরি গ্রামে থেকে পাওয়া যেতে পারে এই এলাকা থেকে এই পর্যন্ত আমাদের আজকের পাঠের অংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতায় পাঠের শিরোনামটা লিখে নাও। তোমরা এর আগের ক্লাসে মাটির নিচে যে শহর এ সম্পর্কে জেনেছো, সেই বিষয়ে আমি আরেকটু তোমাদের সামনে উপস্থাপন করছি। আসলে শহরটা আবার মাটির নিচে কিভাবে হয়, সেখানে কিভাবে জনগণ বসবাস করে। শহর বলতে তো অনেক লোকজন, অনেক গাড়ি ঘোড়া, অনেক কিছু, কিন্তু কিভাবে সেই শহরটা মাটির নিচে চলে গেল। তো আমাদের এই বাংলাদেশে এক এক সময় এক এক এলাকায় এক এক রাজ্য ছিল। এক একজন রাজা এক এক এলাকায় তার শাসন কার্যক্রম পরিচালনা করছে। সেখানে তারা নগর, রাজ্য, শহর এগুলো তারা নির্মাণ করছে। কিন্তু আবার সময়ের প্রয়োজনে তারা সেই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা আবার সেখান ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছে। তো দীর্ঘদিন ওই এলাকা পরিত্যক্ত হয়ে আস্তে 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 মাটির নিচে চাপা পড়ে গেছে। সেই শহর, নগর, সেই সভ্যতা, প্রাচীন যুগের সেই সভ্যতা আমরা এখন খুঁজে পাচ্ছি। সেটি হচ্ছে মূলত মাটির নিচে শহর, এজন্যই বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, মাটির নিচে শহর, এখানে আমরা আজকে তোমরা আগে জেনেছো যে নরসিংদী জেলার বেলাবো এবং শিবপুর উপজেলায় পাওয়া গেছে যে প্রাকৃতিক প্রাচীন নিদর্শন। সেই নিদর্শন সম্পর্কে তোমরা জেনেছো যে এক স্কুল শিক্ষক হাবিবুল্লাহ পাঠান সেখানে কিছু শ্রমিক মাটি খননকালে প্রাচীন রৌপ্য মুদ্রা একটা ভান্ডার পায়। সেখান থেকে সে 20 থেকে 25টি মুদ্রা সেখান থেকে সংগ্রহ করে। এরপরে আবার মাটি খননকালে আবার রৌপ্য মুদ্রা পায় এবং বিশাল এক মুদ্রা ভান্ডার পায়। এইভাবে আসলে এই মাটির নিচের শহর এইভাবে মূলত আবিষ্কার সূচনা হয়। পরে সেখানে সরকারি প্রচেষ্টায় খনন করে সেই নগর জনপদের সন্ধান পাওয়া যায়। এটাই মূলত আজকের বা বিগত দিনের গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল। তো আজকে সেই আলোচ্য বিষয় হিসাবে আমি তোমাদের কাছে পরের পাঠটা উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদেরকে আমি এখন একটা প্রাচীন যে মুদ্রা পাওয়া গেছে সেই মুদ্রার একটা চিত্র প্রদর্শন করছি। তোমরা একটু খেয়াল করে দেখো। এই যে দেখো,
একটা ছাপাঙ্কিত মুদ্রা পাওয়া গেছে। এখানে বিভিন্ন রাজা বাদশাদের যে ওই সময় যে শাসন করত যে রাজা বাদশারা, তাদের সিলমোহর থাকে ওই মুদ্রায়, বা তাদের যে কোনো একটা বিশেষ চিহ্ন থাকে, সেই চিহ্ন দ্বারা এই মুদ্রাটাকে সেই দেশের জনগণের মাঝে ছড়িয়ে দিত এবং এটা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য কেনা বেচা করত। সেই সময় যেহেতু কাগজের নোটের প্রচলন ছিল না, তাই বিভিন্ন ধাতব মুদ্রা তৈরি করা হতো, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা। তো এখানে পাওয়া গেছে যে রৌপ্য মুদ্রা, সেই রৌপ্য মুদ্রাটা আমি তোমাদের কাছে প্রদর্শন করছি, তোমরা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, প্রাচীন মুদ্রা তোমাদেরকে বলছি যে একসময় কাগজের নোটের প্রচলন ছিল না। আমরা যে এখন যে কাগজের নোট সচরাচর ব্যবহার করি, সহজেই পাওয়া যায়, এটা ছিল না ওই সময়। ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য বা কেনা বেচা করার জন্য রূপা বা স্বর্ণ বা অন্য আরো তামা দিয়ে মুদ্রা তৈরি করা হতো কেনা বেচা করার জন্য। তো এই হলো আমাদের সেই প্রাচীন মুদ্রা, এখন যেটার প্রচলন নেই। এখন আমি, তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের ৭৮ পৃষ্ঠা বের করো। আমি তোমাদের পাঠ্য অংশটুকু পড়ে শোনাচ্ছি, সুন্দরভাবে খেয়াল করে শুনবে এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা আইডেন্টিফাই মানে চিহ্নিত করে রাখবে। 1956 সালে উয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভান্ডার পান তিনি। তাতে 4000-এর মতো মুদ্রা ছিল। 1974 থেকে 75 সালের পর থেকে হাবিবুল্লাহ উয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। অনেক পরে 2000 সালে এখানে শুরু হয় খনন কাজ। নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। খনন করে পাওয়া যায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর। আরো পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাঁচের পুঁতি, মুদ্রা ভান্ডার। মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম। বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় 2500 বছরের পুরানো। সে সময় শীতলক্ষ্যা নদীর পাড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষের বসবাস, ছিল নগর সভ্যতা। পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল। ঐতিহাসিকদের ধারণা, ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত উয়ারি বটেশ্বর রাজ্যের যোগাযোগ ছিল। উয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গা পাওয়া গেছে। আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙাটেক, সোনারতলা, কেন্দুয়া, মরজাল, টঙ্গীর বাড়ি, টঙ্গী রাজার বাড়ি, মন্দির ভিটা, জানখার টেক, টঙ্গীর টেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায়। দুর্গ প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গয়না, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের যত প্রত্ন বস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল। এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল। অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা, এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় গড়া। এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। উয়ারি বটেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা। এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দিরও আবিষ্কৃত হয়েছে। জানখার টেকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। ক্রমে ক্রমে আরো অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে আমার পাঠ শুনলে। এখন তোমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এই পাঠের অংশটুকু নীরবে পড়বে এবং এখান থেকে নতুন শব্দ
বা জটিল কঠিন শব্দ এগুলো তোমরা খাতায় নোট করবে। তো তোমরা এখন সুন্দরভাবে পড়ো এবং এই শব্দগুলো যেগুলো তোমরা বুঝতে পারবে না বা নতুন মনে হয় সেগুলো তোমরা খাতায় নোট করো। তো তোমাদের নোট করা হয়ে গেছে। এখন সেই নতুন শব্দগুলো আমার কাছে তোমরা যেটা দিয়েছো সেটা হলো তোমরা যে নতুন শব্দগুলো আইডেন্টিফাই করেছো বা চিহ্নিত করেছো সেই শব্দগুলোর মধ্যে একটি হচ্ছে নিদর্শন। নিদর্শন অর্থ প্রমাণ, চিহ্ন। আরেকটি শব্দ প্রত্নতত্ত্ব। প্রত্ন হচ্ছে অতি পুরাতন, আর তত্ত্ব মানে প্রত্নতত্ত্ব অর্থ হচ্ছে অতি পুরাতন বা প্রাচীন সম্পর্কিত যে তত্ত্ব, সেটাই প্রত্নতত্ত্ব। অঞ্চল, এলাকা, ঐতিহাসিক, ইতিহাসে স্থান লাভের যোগ্য। এই শব্দগুলো তোমরা নতুন শব্দ হিসেবে চিহ্নিত করেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই শব্দগুলো এবং এর অর্থ তোমাদের খাতায় লিখে নাও। লেখা হয়ে গেছে। এখন তোমরা সেই নতুন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। বেরিয়ে দাও। তাহলে তোমরা নতুন শব্দ চিহ্নিত করেছো, এর অর্থ তোমরা লিখেছো। এখন এই নতুন শব্দ থেকে তোমরা তোমাদের খাতায় বাক্য তৈরি করো। বাক্য তৈরি করে আমাকে দেখাও। তো বাক্য তৈরি করে অনেকেই দিয়েছো, জমা দিয়েছো। এখন আমি তোমাদেরকে সেটা প্রদর্শন করছি। তোমরা একটু তোমাদের প্রত্যেকের খাতার সাথে মিলিয়ে নাও। এখানে যে বাক্যটি আছে নিদর্শন, পাহাড়পুর একটি প্রাচীন নিদর্শন। প্রত্নতত্ত্ব, অতি পুরাতন সম্পর্কিত তত্ত্বকে প্রত্নতত্ত্ব বলা হয়। অঞ্চল, আমরা খুলনা অঞ্চলে বাস করি। ঐতিহাসিক, আমাদের দেশে অনেক ঐতিহাসিক স্থান আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যাদের লেখায় সমস্যা হয়েছে তারা এখান থেকে দেখে এটা সংশোধন করে নাও এবং সুন্দর করে খাতায় লিখো। লেখা হয়ে গেছে? আচ্ছা, এইবারে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব এই পাঠের মধ্য থেকে, তোমরা তার উত্তর দিবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝো? প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বুঝো? উত্তর হচ্ছে অতি প্রাচীন বা পুরাতন সম্পর্কিত যে তত্ত্ব তাকে প্রত্নতত্ত্ব বলে, আর এই সম্পর্কিত যে নিদর্শন তাকে বলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে যা জানো তার থেকে কয়েকটি উল্লেখ করো।
তো উত্তর হচ্ছে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে আছে লালবাগ কেল্লা, সোনারগাঁও, পাহাড়পুর, আহসান মঞ্জিল, এরকম আরো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। এছাড়াও আছে কান্তজির মন্দির, তারপরে আছে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। এগুলো প্রত্নতত্ত্ব নিদর্শনের মানে অন্যতম নিদর্শন, এবং এগুলো আমাদের বাংলাদেশের এখন পর্যটন এলাকাও বলা চলে, যেটা তোমরা এইসব জায়গায় গেলে দেখতে পারো। উয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কিভাবে মানুষের নজরে এলো? তো এর উত্তর হচ্ছে 1930 সালে উয়ারি নামক গ্রামে শ্রমিকরা খনন কাজ শুরু করে এবং সেখানে কিছু রৌপ্য মুদ্রার সন্ধান পায়, এবং পরবর্তীকালে আবার ওই বটেশ্বর নামক গ্রামে খননকালে দুটি লৌহপিণ্ড পাওয়া যায়। পরবর্তীতে আবার কিছু রৌপ্য মুদ্রার ভান্ডার পাওয়া যায়। সেখান থেকেই এই উয়ারি বটেশ্বর মানুষের নজরে এলো। আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, উয়ারি বটেশ্বর এলাকাটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? তো উত্তর হচ্ছে উয়ারি বটেশ্বর এলাকাটি ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্ব এলাকায় নরসিংদী জেলার বেলাব এবং শিবপুর উপজেলার মাঝামাঝি জায়গায় অবস্থিত। দুইটা উপজেলাকে একত্রিত করছে এই উয়ারি আর বটেশ্বর নামক দুটি গ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ছিল প্রশ্নের উত্তর। তো তোমরা এগুলো আবার বাসা অনুশীলন করবে। তো আজকে পাঠের মূল বিষয় ছিল আমাদের প্রত্নতত্ত্ব নিদর্শন সম্পর্কিত। আমরা অতি প্রাচীনকালে আমাদের দেশে যে রাজা বাদশারা শাসন করে গেছে, তারা যে নগর সভ্যতা যে নিদর্শন রেখে গেছে, যে তারা জনপদ তৈরি করেছিল, সেই সব সম্পর্কে আজকে তোমাদের আমি অনেকটাই ধারণা দিয়েছি। তো সেরকম একটা এরকম নগর সভ্যতা আবিষ্কৃত হয়েছে উয়ারি বটেশ্বর নামক গ্রামে, যেটা অবস্থিত নরসিংদী ও বেলাব উপজেলায়, নরসিংদী জেলার শিবপুর ও বেলাব উপজেলায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরকম ঐতিহাসিক নিদর্শন গুলো দেখতে যাবে, ভ্রমণ করবে এবং সে সম্পর্কে জানবে। এতে তোমরা অনেক কিছু জানতে পারবে যে আগের দিনের রাজা বাদশারা কিভাবে জীবনযাপন করত, তারা কি ব্যবহার করত, তারা তাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, তাদের সামাজিক অবস্থা কেমন ছিল, এ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তো করোনা মহামারী চিরদিন থাকবে না। এই মহামারী যাওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পরে তোমরা এইসব নিদর্শন দেখতে যাবে। অবশ্যই এইসব জায়গায় গেলে তোমাদের জ্ঞানের পরিধি আরো প্রসারিত হবে এবং আরো অনেক কিছু জানতে পারবে। তো শুভকামনা রইল তোমাদের জন্য। সুস্থ থাকো, ঘরে থেকো, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধৌত করো, পুষ্টিকর খাবার খাও, এবং অতি প্রয়োজনে যদি বাহিরে বের হতে হয় মাস্ক পরে অবশ্যই বের হবে। ধন্যবাদ তোমাদের। আল্লাহ হাফেজ। তো আজকে তোমাদের বাড়ির কাজ আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের নোটবুকে লিখে নাও। বাড়ির কাজ এটা তোমরা লিখবে এবং এ সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করবে। একটি ঐতিহাসিক
স্থান সম্পর্কে লিখে আনবে। তো বাংলাদেশে অনেক ঐতিহাসিক স্থান আছে, তার মধ্য থেকে তোমরা যে কোনো একটা নির্বাচন করবে এবং সেই ঐতিহাসিক স্থানটা কত আগে, কত প্রাচীন, যদি সাল উল্লেখ করা যায় সেটা উল্লেখ করবে। সেই ঐতিহাসিক স্থানটা কি কি আছে বা কোন রাজার আমলের বা কোন নিদর্শন সেখানে কোন নিদর্শন বহন করে, সেখানে সামাজিক অবস্থা সম্পর্কে যদি জানা যায় বা সেখানকার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যদি জানা যায়, তো সেটাও তোমরা আলাদা আলাদা ভাবে খাতায় নোট করবে। এবং যে স্থানটা সম্পর্কে তোমরা লিখবে সেটা তোমরা বড়দের কাছ থেকে শুনে কিছু তথ্য নিতে পারো, বা আরো অন্য কোনো বই বা অন্য কোনো তথ্য থেকে তোমরা সেই বিষয় সম্পর্কে জেনে তোমরা খাতায় লিখতে পারো তোমাদের হেল্পের জন্য। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ্যের কার্যক্রম এখানে শেষ হচ্ছে। তো সর্বশেষ তোমাদেরকে যেটা আমি বলবো যে এই মহামারী দুর্যোগের সময় তোমরা সবাই ঘরে থেকো, ঘরে থেকে এই ঘরে বসে শিখি কার্যক্রমের যে কার্যক্রম এটা নিয়মিত দেখবে এবং এই হিসেবে অনুশীলন করবে, তোমরা অবশ্যই সফল হবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিশেষ করে এই যে সাধারণ নিয়ম, এই যে সাবান পানি দিয়ে হাত ধোয়া, কোথাও বের হতে হলে মাস্ক পরা, এই যে নিয়মটা, পুষ্টিকর খাবার খাওয়া, এটা খাবে তোমরা। বড়দের কথা মেনে চলবে, মা বাবার কথা শুনবে, তোমাদের যে শিক্ষক আছে তাদের সাথে ফোনে যোগাযোগ করবে, ফোনে যোগাযোগ করে তোমরা তোমাদের পড়ালেখার কি অগ্রগতি সেটা তোমরা তাদেরকে জানাবে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিবে যে আমরা এখন কোন পাঠটি অনুশীলন করব, কোনখানে করব, কি করব, কিভাবে পরীক্ষা হবে, বা যে এই তথ্যগুলো তোমরা শিক্ষকদের কাছ থেকেই শুনবে। বিশেষ করে তারা এই বিষয়ে খেয়াল রাখে এবং খোঁজ খবর রাখে, তোমাদের বিদ্যালয় কবে খুলবে, কিভাবে পরীক্ষা হবে, কোন পদ্ধতিতে হবে এ সম্পর্কে তারা ধারণা রাখে। তাদের সাথে অবশ্যই নিয়মিত যোগাযোগ করবে। তোমাদের আশেপাশে যেসব প্রতিবেশী আছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করে তোলাটাও কিন্তু তোমাদের দায়িত্ব। তোমরা যেহেতু লেখাপড়া করো, অনেক প্রতিবেশী আছে যারা লেখাপড়া করে না এবং তারা জানে না, স্বাস্থ্যবিধিটা মেনে চলতে পারে না, তাদেরকে তোমরা সচেতন করে তুলবে যে নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, প্রয়োজনে বাহিরে গেলে মাস্ক পরে বের হতে হবে। তাহলে কি তোমরা সুস্থ থাকবে এবং তারাও সুস্থ থাকবে, সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবে। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থাকো।